সত্যের সন্ধানে বসেছিলেন এক সাধক, আর জেগে উঠেছিলেন এক জাগ্রত বুদ্ধ রূপে। দাঁড়িয়ে আছি পবিত্র ভূমি বোধগয়ায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা, আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 26শে জানুয়ারি 2026, পবিত্র ভূমি বোধগয়াতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ বোধগয়া, আর তার সাথে থাকবে কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন, সহজে কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সেই সব কিছু মিলিয়ে একটা সম্পূর্ণ ট্যুর গাইড। আমাদের এইবারের বিহার সিরিজে আমরা প্রথমে গিয়েছিলাম কলকাতা থেকে পাটনা, এবং তারপরে পাটনা থেকে এই বোধগয়াতে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক, বেরিয়ে পড়া যাক বোধগয়ার উদ্দেশ্যে। আর তার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রত্যেক শনিবার ঠিক সন্ধে 7:30টায় আমাদের চ্যানেলে নতুন একটি করে ভিডিও আসে। তাহলে আর কিসের দেরি, বেরিয়ে পড়া যাক এবার নতুন আর এক পথের উদ্দেশ্যে, বোধগয়ার বোধিসত্ত্ব লাভের গল্প শুনতে। এবং এই বুদ্ধের মূর্তিটি সেই বার্তাই প্রদান করে যে মৃত্যু হলো চরম মুক্তি বা চূড়ান্ত মুক্তি। গুড মর্নিং ফ্রম পাটনা। আজ 26শে জানুয়ারি 2026, 26/1/26 প্রজাতন্ত্র দিবস। আর আজকে এখন আমরা পাটনা থেকে যাব গয়ার উদ্দেশ্যে। পাটনা থেকে গয়া যাওয়ার জন্য আমরা ধরে নিচ্ছি পাটনা থেকে সকাল 7টার বন্দে ভারত। কিন্তু আপনারা যদি কলকাতা থেকে আসেন, সেটা কিভাবে আসবেন আমি বলে দেব। আপাতত ঘড়িতে 6:25 হয়ে গেছে, আর 7টায় ট্রেন। চট করে চলে যাই পাটনা স্টেশনে। তারপর পুরো ভিডিওটা দেখতে থাকুন গয়া সম্পর্কে, এবং গয়ায় একদিনের ভ্রমণ সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকবে এই ভিডিওতে। আমরা চলে এসেছি পাটনা জাংশনে, আর পাটনা জাংশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রত্যেক দিন সকাল 7টায় এই বন্দে ভারত মানে 22249 পাটনা রাঁচি বন্দে ভারত ছাড়ে। আর এই ট্রেনে করেই আমরা এখন চলে যাব গয়া জাংশনে। ট্রেন দিয়েই দিয়েছে, চলুন আমাদের কম্পার্টমেন্টে চলে যাওয়া যাক। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে C1। মাত্র 1 ঘন্টা 20 মিনিট লাগবে এখান থেকে গয়া যেতে। আর আপনারা যারা কলকাতা থেকে আসবেন ভাবছেন, কলকাতা থেকেও গয়া আসার জন্য প্রচুর ট্রেন রয়েছে, তার লিস্ট আমি দিয়ে দিলাম স্ক্রিনে। বন্দে ভারতও রয়েছে, চাইলে আপনারা সেই ট্রেনগুলিতে চলে আসতে পারেন। উঠে পড়েছি ট্রেনে আর বসে গেছি আমার সিটে। এই বন্দে ভারতের ভিতরে সিটের কালারটা দেখছি অন্যরকম, অন্যান্য জায়গায় ব্লু কালারের হয়, এটা লাল রঙের। তো এই যে ট্রেনের আমাদের জার্নি, এতে কিন্তু আমাদের ভাড়া পড়েছে মাথাপিছু 555 টাকা করে। এইবার শুরু হবে, আর 3-4 মিনিট বাকি আছে, ট্রেন শুরু হবে 7টা বাজতে। তার আগে এই খবরের কাগজ দিয়ে গেল, আর দেখা যাক কি খাবার দাবার দেয়, কি দেয় না দেয়, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। 2000 फाइन हो जाएगा टोके, तो गाड़ी पे चल जाइएगा। अरे किसी का डेथ हो गया था? नहीं ना, इसमें नहीं, बाद में आइए। 2000 फाइन हो जाएगा। बाद में आइए, बाद में आइए। दूसरा गाड़ी पीछे नहीं नहीं, बनेगा तो लग जाएगा 2000 रुपया। टिकट का फेयर नहीं लगेगा? उससे उतना उसका फाइन लग जाता है, जितना फेयर उतना फाइन। বাইরের কি অবস্থা দেখুন, মানে পাটনা থেকে জাস্ট ছেড়ে একটুখানি বেরিয়েছে, এখন ইন্টারমিডিয়েট স্টেশনের ওপর দিয়ে যাচ্ছে একটা, কিছুই দেখা যাচ্ছে না বাইরে। কি অবস্থা, ট্রেনটা চালাবে কি করে? ওই জন্য মানে খুব একটা স্পিডও তুলতে পারছে না। এই এখন মানে 63, 62 এরকম চলছে। কি করে সম্ভব এত কুয়াশার মধ্যে ট্রেন চালাবে? যাচ্ছে তাই লেভেলের কুয়াশা পড়েছে। আর আমাদের এই পাটনা থেকে গয়ার ডিস্টেন্স হচ্ছে 93 কিলোমিটার মতো, 93 কিলোমিটার। একটাই মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন আছে, 45 কিলোমিটার পরে জেহানাবাদ, আর তারপরে 93 কিলোমিটার পরে গয়া জাংশন। 7:15 চায়ের স্যাশে দিয়ে গিয়েছিল, 7:45 এসছে চায়ের জল দিতে। আধ ঘন্টা আগে লোকে বিস্কুট ফিস্কুট খেয়ে বসে আছে, চা আসবে বলে, সবে এলো। এটা হচ্ছে দিয়েছে ইনস্ট্যান্ট জিঞ্জার টি, একটু খাই। এটাই তো চাইছিলাম এতক্ষণ। জাহানাবাদ স্টেশনে ঢুকলো আমাদের ট্রেন, মানে 15 মিনিট লেট।
35-এ আসার কথা ছিল, 8:10 এখন। এই জাহানাবাদে আমাদের ট্রেনের স্টপেজ টাইম ছিল 2 মিনিট, 2 মিনিটই দাঁড়ালো, মানে এখনও ছাড়েনি, ছাড়বে বললো, ছেড়ে দেবে বলতে বলতে ছেড়ে দিল ট্রেনটা। আমাদের বলছে গয়া পৌঁছবে 8:23-এ। চলে এসছে খাবার দাবার, হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। চটপট দেখিয়ে দিই কী দিয়েছে। সেই ডিম ভাজা, আলু ভাজা, বন্দে ভারতের বিখ্যাত। এখানে 2টো ব্রাউন ব্রেড আছে, এখানে একটা ছোট মাফিন আছে, এইখানে মিক্সড ফ্রুট জ্যাম, বাটার, টমেটো কেচাপ, আর এটা খুব সম্ভবত সল্ট মাউথ ফ্রেশনার। ও গড, আর সেই সল্ট আর পেপার দেয়নি, দেখতে পাচ্ছি না। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নিই, আমাদের হাতে বেশি সময় নেই। তারপরে আবার গয়া স্টেশন বা গয়া জাংশনে নেমে আপনাদের সাথে কথা হচ্ছে। আর এই খাবারের স্বাদ আলাদা করে বলার কিছু নেই, খুবই নর্মাল, বেসিক। ঘড়িতে এখন সময় ঠিক 8:32। আমরা নামলাম 22349 পাটনা রাঁচি বন্দে ভারত থেকে গয়া জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনটার হল্ট 10 মিনিট, তারপরে ট্রেনটা এখান থেকে ছেড়ে চলে যাবে রাঁচির দিকে। আর পাশের প্ল্যাটফর্ম থেকে দেখছি এটাও পাটনা রাঁচি জনশতাব্দী এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। তো সুতরাং পাটনা থেকে বললাম না, ফ্রিকুয়েন্টলি ট্রেন আছে গয়ায় আসার। যদি আপনারা এই ট্যুর প্ল্যানটা ফলো করেন 2 নাইটসের, সেক্ষেত্রে কিন্তু পাটনা থেকে গয়া আসা কোনো ব্যাপারই না, চলেই আসতে পারেন। বন্দে ভারতের টিকিট ফেয়ারের থেকে এই সমস্ত ট্রেনের ভাড়া খরচ অনেক কম পড়বে। যাই হোক, এবার আমরা স্টেশনের বাইরে যাই, গিয়ে হোটেলে পৌঁছানোর ব্যবস্থা করি। কোথায় থাকছি, কি করছি, সবটাই দেখতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। গয়া জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা পিছনের দিকটা দিয়ে বেরিয়েছি, ওখান থেকে বেরিয়ে জাস্ট সামনে রয়েছে টিকিট কাউন্টার। আর এই যে পুরো গয়া জাংশন স্টেশনটা রেনোভেশনের কাজ চলছে, বিরাট করে বানানো হচ্ছে দেখতে পাচ্ছি। এই দিকটা তো যেমন আছে মানে কিছু একটা, কিন্তু ওই দিকটাতে মানে সাংঘাতিক, আমাদের সেই সায়েন্স সিটির একটা মানে বড় ভার্সন মনে হচ্ছে দেখে। বেশ সুন্দর ঝাঁ চকচকে একটা চত্বর, এবং সেটাকে আরও সুন্দর করার চেষ্টা চলছে। আর ঠিক স্টেশনের বাইরেই রয়েছে এরকম অটো স্ট্যান্ড, এখান থেকে আপনারা সব জায়গায় যাওয়ারই শেয়ার এবং রিজার্ভ অটো পেয়ে যাবেন। 4 হুইলারও রয়েছে অনেক স্টেশনের ওই দিকটাতে, তো আপনারা চাইলে 4 হুইলার বুক করেও যেতে পারেন। মোটামুটি থাকার জন্য গয়া স্টেশনের কাছে না থাকাই ভালো। সবথেকে ভালো হয় যদি আপনারা বোধগয়ার দিকে থাকেন, কারণ ওইখানেই দেখার স্পটগুলো সবথেকে বেশি রয়েছে। সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে আমরা এখান থেকে বোধগয়ার দিকে চলে যাব, সেই জন্য এখান থেকে ধরে নেব এখন শেয়ার অটো। আমরা স্টেশনের বাইরে এসে রাস্তার ওপর থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। এই টোটোতে করে আমরা এখন যাচ্ছি বোধগয়ার দিকে। টোটোতে আমাদের ভাড়া পড়ছে 150 টাকা, কিন্তু যদি আপনারা স্টেশন থেকে এটাই রিজার্ভ করতেন তাহলে কিন্তু 300-350 টাকা ভাড়া পড়তো। এবং ওখানকার টোটোওয়ালা বলুন, অটোওয়ালা বলুন, ওনাদের ব্যবহার প্রচণ্ড মানে অ্যারোগেন্ট টাইপের। তো সেই কারণে আমরা ওখানে আর দাঁড়াইনি, মানে মারপিট করার মতন করছেন। সেজন্য একটু বাইরের দিকে এসে রাস্তার ওপর থেকে রানিং যে গাড়িগুলো যাচ্ছে সেখানে কথা বললে আমার মনে হয় ভাড়াটা কম হবে। আর যদি শেয়ারে আপনারা যেতে চান, সেক্ষেত্রে বোধগয়া যাওয়ার জন্য শেয়ার অটো পাওয়া যাচ্ছে 40 টাকা করে। সেক্ষেত্রেও আপনারা 40 টাকা মাথা পিছু দিয়ে চলে যেতে পারেন। অটো ভাড়া করলে 300 থেকে 350 টাকা নেবে, টোটো ওই 150 থেকে 200 টাকা নেবে। আর 4 হুইলারে যদি আপনারা যেতে চান, সেক্ষেত্রে 500 টাকা মতন ভাড়া পড়বে রিজার্ভে। আচ্ছা, স্টেশনের মানে জাস্ট বাইরে বেরোলেই এর সামনে এই চত্বরেও কিন্তু প্রচুর থাকার হোটেল রয়েছে, চাইলে আপনারা এখানে থাকতে পারেন। তবে আমি সাজেস্ট করব যে যদি আপনারা গয়া ঘুরতে আসেন, সেক্ষেত্রে বোধগয়ার কাছাকাছি মহাবোধি টেম্পলের কাছাকাছি থাকাই ভালো হবে। তার কারণ বেশিরভাগ যে স্পটগুলো আছে সব ওইখানেই রয়েছে। এখানে আসলে বারবার করে আপনাকে অটোয় করে যেতে হবে, আসতে হবে। তবে যদি আপনাদের ভোরবেলা ট্রেন থাকে বা একদম অড টাইমে ট্রেন থাকে তাহলে কিন্তু এখানে থাকাই ভালো, মানে গয়া জাংশনের কাছাকাছি। এখান থেকে ওই বোধগয়ার দূরত্ব প্রায় 11 কিলোমিটার মতন। আমরা যেহেতু টোটোয় যাচ্ছি, আমাদের যেতে ওই 20-25 মিনিট, আধ ঘন্টা সময় লাগবে। অটোতে বা 4 হুইলারে গেলে হয়তো আরেকটু তাড়াতাড়ি হতো। আমরা NH 120 ধরে এগিয়ে চলেছি। এই সামনে একটা গোল চক্কর রয়েছে, খুব সুন্দর একটা ডিজাইন করা। সোজা যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে চার্চ রোড। ডান দিকে আমরা গয়া মিউজিয়াম ক্রস করলাম, এই যে এইটা হচ্ছে গয়া মিউজিয়াম।
গয়া মিউজিয়ামে আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। এই বাদিকে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড ছিল, এখানেও একটা মোড় রয়েছে। এই বাদিকেই বিষ্ণুপদ টেম্পল। এই রাস্তা দিয়ে আমাদের গাড়ি বেঁকে গেল। এখন এখানে তাপমাত্রার কথা যদি বলি, ভালো কিন্তু ঠান্ডা রয়েছে, মানে 13 ডিগ্রি সেন্টিগ্রেড এখন টেম্পারেচার। সকালে তো কীরকম কুয়াশাটা হয়েছে সেটা দেখতেই পেলেন, কিন্তু হাওয়াটা সাংঘাতিক ঠান্ডা। যেহেতু টোটোয় যাচ্ছি আরও বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে। এমনি প্লেজেন্ট, আস্তে আস্তে রোদ উঠছে তো ভালো লাগছে। আর রাস্তাঘাটের কথা যদি বলি, রাস্তা ভালো, তবে পিচের রাস্তা কিছু কিছু জায়গায় একটু একটু ভেঙে গেছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি বলি, তাহলে আর একটু বেশি পরিষ্কার হতে পারতো এখনো পর্যন্ত দেখে যেটা মনে হচ্ছে। বাঁ দিকে রয়েছে বৈতরণী পন্ড বা বৈতরণী পুকুর, আর ডান দিকে ফেলে এলাম মার্কণ্ডেয় মহাদেবের মন্দির। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার নাম হচ্ছে গোদাবরী রোড। এত জ্যাম এই রাস্তায়, দুপাশে প্রচুর দোকানপাট রয়েছে। আর যেহেতু রাস্তাটা সরু একটু, প্রচুর জ্যাম এই সকালবেলাতেই। আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 119D-তে। এখান থেকে এই বাঁদিকের একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা এবার আমরা নেব, মানে গয়া বোধগয়া রোড যেটা, এই রাস্তাটা ধরবো। এই রাস্তা কিন্তু একদম সোজা ফল্গু নদীর ধার বরাবর গেছে, খানিকটা এগিয়ে গিয়েই আমরা সেটা দেখতে পাবো। তবে এইখানের এই যে বাজারটা, এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর এইখানের এই যে মোড়টা, এটা ভীষণ জমজমাট। আর সামনে কিন্তু দূরে দেখা যাচ্ছে পাহাড়, এবং তার পাহাড়ের মাথায় মন্দির। এই বাঁদিকে ঢুকলাম, এখান থেকেও কিন্তু বোধগয়ার টোটো ছাড়ছে। যেটার অপেক্ষা এতক্ষণ করছিলাম, অবশেষে দেখা পেলাম সেই ঐতিহাসিক এবং পবিত্র ফল্গু নদীর। তার ব্যাকগ্রাউন্ডে রয়েছে কুয়াশায় ঢাকা পাহাড়। এই জায়গাটা এত অপূর্ব সুন্দর, এখানে একটু টোটো থেকে না নেমে পারলাম না। এই হলো সেই ফল্গু নদী, যার তীর ধরে এক সময় হেঁটেছিলেন গৌতম বুদ্ধ তার ধ্যান ও বোধির পথে, এবং তারপরেই তিনি বোধিসত্ত্ব লাভ করেছিলেন। এই হলো সেই ফল্গু নদী, যেখানে পিতৃপক্ষের সময় প্রত্যেকে এসে পিণ্ড দান করেন, এবং হিন্দু ধর্ম বিশ্বাসী সমস্ত মানুষেরা মনে করেন এই ফল্গু নদীর তীরে পিণ্ড দান করলে পূর্বপুরুষের মোক্ষ এবং শান্তি লাভ হয়। এই ফল্গু নদীর সাথে আমাদের অনেক ইতিহাস, আধ্যাত্মিকতা এবং পবিত্রতা জড়িয়ে আছে। এবং এই ফল্গু নদী এমনই একটি নদী, সেটা কিন্তু খুব প্রকটভাবে দৃশ্যমান থাকে না, বিশেষত এই শীতকালে বালির নিচে চাপা পড়ে থাকে। তাই ফল্গু নদীর আরেক নাম কিন্তু অদৃশ্য নদী। চলুন আপাতত ফল্গু নদী, এখান থেকে হেঁটে তো যাওয়া যাবে না, অনেকটাই দূর, আর যাচ্ছি না বা দেরি করছি না। আমরা যেখানে থাকবো সেখান থেকে ফল্গু নদীকে কাছাকাছি গিয়ে দেখানোর চেষ্টা করব। আপাতত এই দূর থেকে দেখে নিন। এই যে রাস্তা ধরে আমরা যাচ্ছি, মানে গয়া বোধগয়া রোড যেটা, রাস্তাটা কিন্তু দারুণ সিনিক, দারুণ সুন্দর। কারণ এখানে তো একদম বাঁদিকে ফল্গু নদী আমাদের কাছে চলে এসেছে। রাস্তার কন্ডিশন এখানে খুব ভালো, রাস্তার দুদিকে পুরো সবুজ গাছপালা, সোজা রাস্তা, আর তার সাথে এইরকম নদীর দৃশ্যপট। এখন তো রিভার বেডই বেশি জায়গায়, কারণ যেহেতু শীতকাল। আর এই সামনে কিন্তু আমাদের মহাবোধি মন্দির, আর মাত্র 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটারও আর নেই, 800 মিটার। এই গেট আমরা ক্রস করলাম, ঢুকে পড়লাম আমরা বোধগয়া চত্বরে। এই যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে না, এই রাস্তাটার নাম হচ্ছে সুজাতা রোড, সোজা চলে গেছে সুজাতা স্তূপের দিকে। এটা কিন্তু ফল্গু নদীর রিভার বেডের ওপর থেকে ক্রস করেই ওই পারে সুজাতা স্তূপটা, এখান থেকে যেতে হবে। মানে ছোট্ট একটা বাজার মতন রয়েছে এই এলাকাটাতে। আমরা চলে এসেছি আমাদের আজকের হোটেল দ্য জেন ইনে। এই হোটেলে মোটেই আমাদের থাকার কথা ছিল না, কিন্তু যেখানে আমাদের থাকার কথা ছিল সেই জায়গায় এসে সামনে হোটেলটা দেখে পছন্দ হয়েছে। ভেতরে ঢুকেছি, রুম দেখেছি, ভেতরের পরিবেশ দেখেছি, সবটা পছন্দ হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে। সেই জন্য আর দেরি না করে এখানেই চেক ইন করে গেছি। অসম্ভব ভালো একটা লোকেশানে এই হোটেলটা, এবং সবথেকে বড় কথা হচ্ছে
যখন এই হোটেলে আমি চেক ইন করলাম এবং আমাকে যে রুমটা দেখানো হলো সেই রুম থেকে কিন্তু মহাবোধি টেম্পলটাও দেখা যাচ্ছে, মানে এরকম সুন্দর একটা ভিউওয়ালা রুম এবং এরকম সুন্দর একটা পরিবেশ পেয়ে এটা আর মিস করতে চাইনি। আমি দাঁড়িয়ে আছি হোটেলের রিসেপশন এরিয়াতে, একটু আগেই চেক ইন করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন ঘড়িতে 10:30 প্রায় বাজতে যায়। চলুন আর দেরি না করে রুমে চলে যাই, রুমে গিয়ে আপনাদেরকে রুমটা দেখাবো, তারপরে ফ্রেশ হয়ে বেরোবো আজকের গয়া ভ্রমণ করতে। বাই দ্য ওয়ে হোটেলে কিন্তু লিফটও আছে, আর আমার রুম হচ্ছে এই হোটেলের 3rd ফ্লোরে। সব থেকে বড় কথা হচ্ছে হোটেলটাতে ঢুকে একটা খুব সুন্দর পজিটিভ ভাইব আসছে আর এত ভালো ফিল হচ্ছে, সেই কারণের জন্যই চুজ করলাম এটা। এই হচ্ছে করিডোর, আর আমার রুম হচ্ছে একদম এই করিডোরের লাস্টে। এটা 303, আমারটা হচ্ছে 304, 304। বাহ, এই হলো রুম। রুমে লাগেজ ফাগেজ ওরা দিয়ে গেছে, আমরা জাস্ট ভিডিওটা করছিলাম বলে নিচে ছিলাম। অ্যাকচুয়ালি হোটেলের মালিক হচ্ছেন ভিয়েতনামি। এই হলো টোটাল রুমের ভেতরটা, বেশ ভালো, বেশ সুন্দর, অনেক স্পেসিয়াস, সব থেকে বড় কথা অনেকটা জায়গা রয়েছে, প্রচুর আলো, প্রচুর আলো। এই হচ্ছে টোটাল একটা মানে দুটো সিঙ্গেল বেডকে একসাথে করে দেওয়া হয়েছে ডাবল বেড হিসাবে। এই সাইড টেবিলটা এইখানে ছিল, এটা এইদিকে সরিয়ে রাখা হয়েছে। এখানেও ভেতরে জিনিসপত্র রাখার জায়গা আছে, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক আছে, টিভি রাখার জায়গা আছে কিন্তু টিভি নেই। এখানে ইলেকট্রিক কেটল আছে যেটা খুব কাজের, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, টি কিট, গ্লাস, চায়ের কাপ। সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এইটা, এই যে জায়গাটা এই হোটেলের পুরো ডিরেক্ট সানলাইটটা আসছে, আর এখান থেকে ওই যে মহাবোধি মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে একদম রাস্তার পাশে। মানে টোটো থেকে নামলাম আর হোটেলের মধ্যে ঢুকলাম, এইরকম সুন্দর লোকেশন। বেশ বড় পর্দা দেওয়া রয়েছে, অসুবিধার কিছু নেই, পর্দা এরকম টেনে দেওয়া যেতে পারে, এখন খোলা থাক। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রব রয়েছে, ওয়ার্ড্রবের ভেতরে প্রচুর হ্যাঙ্গার দেওয়া, ভেতরটা এইরকম প্রচুর হ্যাঙ্গার দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন। এসি, ফ্যান সবটাই রয়েছে, ফল সিলিংও করা রয়েছে। ফল সিলিংয়ের লাইটগুলো হ্যাঁ এই যে জ্বালিয়ে দিলাম। আর এইখানে এই হচ্ছে এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যার জন্য এই হোটেলটা, সেটা হচ্ছে এর বাথরুম। এই হচ্ছে এই হোটেলের বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চকচকে ঝকঝকে, সবটাই রয়েছে। কোমোড, গরম জলের ব্যবস্থা, গিজার, বাথরুমের কিট সব কিছু দিয়ে দিয়েছেন, হ্যান্ড ওয়াশও দেওয়া রয়েছে, খুব ভালো ব্যবস্থা, শাওয়ার টাওয়ার সব রয়েছে, টাওয়েলও দিয়ে দিয়েছেন। তো এই হোটেলটা, আচ্ছা এখানে কিন্তু জুতো আর ডাস্টবিনও দেওয়া রয়েছে। তো সব মিলিয়ে যা যা থাকা দরকার একটা হোটেলে সবটাই রয়েছে, কোনো অসুবিধা নেই। এই হোটেলের ভাড়া আমার পড়েছে, ডিরেক্ট এসেছি বলে 2000 টাকা, আর যেহেতু আমরা ভিডিও বানাচ্ছি সামান্য কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে, আদারওয়াইজ আমরা কিন্তু এখানে পে করে থাকছি, সুতরাং এটা একেবারেই কোনো প্রমোশনাল ভিডিও নয়। থাকার অভিজ্ঞতা কেমন হয় সেটা কিন্তু থাকার শেষেই আপনাদেরকে জানাতে পারবো। যদি আপনাদের এই হোটেল পছন্দ হয় সেক্ষেত্রে আমি নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। ঘড়িতে এখন সময় ঠিক 12:40, আর আমরা রেডি হয়ে গেছি আজকে বোধগয়া ভ্রমণের জন্য। প্রথমে আমরা এখান থেকে যাব মহাবোধি টেম্পলের দিকে, তবে তার আগে কিন্তু আমাদেরকে একটু লাঞ্চও করে নিতে হবে। সেই সমস্ত গল্প নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। চলুন এইবার বেরিয়ে পড়া যাক বোধগয়া ভ্রমণের উদ্দেশ্যে। কি দেখি, কত ভাড়া পড়ে, কিভাবে ঘুরি, সবটাই থাকবে এই ভিডিওতে। চলুন বেরিয়ে পড়ি। আমরা হোটেল থেকে বেরিয়েই উঠে পড়েছি একটা টোটোতে, মানে দু একটা টোটোর সাথে কথা বললাম। তো এখানে পায়ে হেঁটে ঘোরাটা সম্ভব না, অনেকগুলো জায়গা যেহেতু কভার করতে হবে, আর আমরা প্রথমে একটু খাবারও খেতে হবে কারণ আমরা যেহেতু লাঞ্চ করিনি। তাই এখন এখান থেকে আমরা লাঞ্চ করব, সাথে পুরোটা ঘুরবো, কি দেখি আর কত ভাড়া পড়ে সেটাও আমি বলে দেবো। চলুন। আর এই দাদার সাথে আজকে আমরা ঘুরবো। ভাইয়া আপনার নাম কে হ্যায়? রোহিত ভাইয়ার সাথে ঘুরবো, যদি ভালো লাগে বলে দেবো, আর যদি ভালো না লাগে তাহলে সেটাও ভিডিও শেষে বলে দেবো। চলে এসেছি লাঞ্চ করতে, এসে গেছে আমার আজকের লাঞ্চে আমি নিয়েছি একটা স্পেশাল থালি। মন্দিরের কাছে চত্বরেই এই হোটেলটা রয়েছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এবং খুব রিজনেবল। এই স্পেশাল থালিতে রয়েছে ভাত,
রুটিও ছিল, আমি রুটি বারণ করে দিয়েছি। ডাল ফ্রাই, এখানে একটা সবজি আছে, আবার এখানে পনির দিয়ে একটা সবজির তরকারি আছে, এরকম সুন্দর টক দই দিয়ে গেল। এখানে স্যালাড আছে, অল্প আচার টাইপের আছে, আর মনে হয় চাটনি পাঁপড়ও আছে, যেটা পরে দেবে। আর এই পারে একটা 100 টাকার থালি আছে, এটা হচ্ছে অনলি রাইস থালি। সেখানে শুধু ভাত, ডাল, সবজি, টক দই আর এখানে চাটনি আর স্যালাড আছে। এই থালিটার দাম কিন্তু মাত্র 100 টাকা। এটাও খেতে পারেন, এটাও খেতে পারেন। এইটার দাম হচ্ছে 180 টাকা। তো আমরা দুরকম আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা খাবেন। ঠিকঠাক, ভালো খেতে। খেয়ে নি ঝটপট। আমরা এখন প্রথম যে জায়গাটিতে যাচ্ছি সেটি মূল বোধগয়া থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। আর এখন আমরা যাচ্ছি ফল্গু নদীর ওপর থেকে, যে নদীর পাশ থেকে পুরো রাস্তা ধরে আমরা এসেছিলাম, সেই ফল্গু নদীকে ক্রস করে কিন্তু আমরা নদীর এই পারে চলে যাচ্ছি। এপারে আমরা সোজা এখন যাব মহাকালা গুহায়, যেখানে গৌতম বুদ্ধ প্রথম তার বোধিসত্ত্ব লাভ করেছিলেন, প্রথম 6 বছর যেখানে কঠোর তপস্যা করেছিলেন সেই স্থানে। এই জায়গাটি কিন্তু দারুণ সুন্দর, দুপাশে পুরো বিস্তীর্ণ বালিয়াড়ি, তার মধ্যে থেকে এরকম রাস্তা চলে গেছে। আর এখানে প্রচুর পাখি রয়েছে, প্রচুর। যে রাস্তা ধরে আমরা যাচ্ছি এত সুন্দর চারপাশটা, একবার মানে ক্যামেরা না অন করে পারলাম না। দূরের পাহাড়, সামনে সবুজ ধান ক্ষেত, আর মাঝখান থেকে এই রকম পিচের রাস্তা সোজা চলে গেছে। এতটাই স্বর্গীয় লাগছে, এতটা পবিত্র এর বাতাবরণ। একদম বাঁদিকে দারুণ একটা সর্ষের ক্ষেত, কি সুন্দর যে লাগছে পরিবেশটা, মানে ভাষায় প্রকাশ করার মতন নয়। আর এখন কিন্তু আবহাওয়া মানে তাপমাত্রা মাত্র 24 ডিগ্রি সেন্টিগ্রেড, ভীষণ মনোরম। কি অসাধারণ সর্ষের ক্ষেত এখানে, ওয়াও। আমরা চলে এসেছি বোধগয়া থেকে প্রায় 12 কিলোমিটার দূরে মহাকাল গুহায় বা মহাকালা গুহায়। আমার সামনেই রয়েছে বিরাট বড় এক পাহাড়, আর সেই পাহাড়ের গায়েই রয়েছে একটি মন্দির, যে মন্দিরে সিদ্ধার্থ গৌতম 6 বছর তপস্যা করে বোধিসত্ত্ব লাভ করবার চেষ্টা করেছিলেন। সেই পাহাড়, সেই স্থান হলো এই মহাকাল গুহা। সেই কারণে আমরা কিন্তু আমাদের আজকের মানে পুরো ভ্রমণটা শুরু করলাম এই জায়গা থেকে। যেমনটা দেখতে পাচ্ছেন বাঁদিকে রোপওয়ে তৈরি হচ্ছে। সামনের বছর মানে 2026-এর শেষ অথবা 2027-এর প্রথম দিকে যারা আসবেন ভাবছেন বোধগয়াতে, তারা কিন্তু রোপওয়েতে করে সোজা চলে যেতে পারবেন একেবারে পাহাড়ের মাথার মন্দিরে। আপাতত নিচে পালকির মতো রয়েছে, তাতে করে 100 টাকা দিয়ে আপনারা যেতে পারেন, তাহলে আর হেঁটে যেতে হবে না। আর না হলে পায়ে হেঁটে যেতে পারেন। দুপাশে অনেক ছোট ছোট দোকানপাট রয়েছে। চলুন ওপরে গিয়ে দেখি কেমন লাগে। নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন রাজ পরিবারের এক সদস্য সিদ্ধার্থ গৌতম, যার পিতা ছিলেন রাজা শম্ভুনাথ। যে শিশুপুত্র জন্ম নেবার 7 দিনের মধ্যে তার মা মারা যান এবং রাজঋষি ভবিষ্যৎবাণী করেন, হয় এই শিশুপুত্র বড় হয়ে হবে মহাসম্রাট অথবা হবেন মহাসন্ন্যাসী। তার বাবা চাইতেন না যে তার পুত্র সন্ন্যাসী হয়ে যাক, তাই পৃথিবীর সমস্ত দুঃখ ব্যাধি থেকে অনেক দূরে শুধু রাজপ্রাসাদের মধ্যেই সেই পুত্রকে আবদ্ধ করে রেখেছিলেন। হঠাৎ একদিন সেই পুত্র রাজপ্রাসাদের বাইরে এসে 4টি মানুষকে দেখতে পান, যা তার জীবনকে এবং জীবন দর্শনকে সম্পূর্ণভাবে বদলে দেয়। কি সেই 4টি মানুষ? একজন বৃদ্ধ, একজন রোগগ্রস্ত ব্যক্তি, একটি মৃতদেহ এবং একজন সন্ন্যাসী। এই 4টি মানুষকে দেখবার পরে ওনার মধ্যে উপলব্ধি হয় জীবন সম্পর্কে। কারণ একজন বৃদ্ধকে দেখে উনি উপলব্ধি করেন যে বার্ধক্য
অনিবার্য। একজন রোগীকে দেখে উনি উপলব্ধি করেন যে রোগ ব্যাধি থেকে শরীরকে কখনোই সরিয়ে রাখা যাবে না। মৃতদেহকে দেখে উনি উপলব্ধি করেন যে মৃত্যু অবশ্যম্ভাবী। আর সন্ন্যাসীকে দেখে ওনার সর্বশেষ উপলব্ধি যে সমস্ত দুঃখ থেকে পরিত্রাণ পাওয়াও সম্ভব। ঠিক সেই কারণে মাত্র 29 বছর বয়সে সেই রাজপ্রাসাদ ছেড়ে স্ত্রী যশোধরা এবং পুত্র রাহুলকে ছেড়ে এক রাত্রিবেলা উনি বেরিয়ে আসেন সত্যের সন্ধানে। কারণ উনি উপলব্ধি করেছিলেন যে রাজপ্রাসাদ আর অর্থ তাকে জীবনের আসল সুখ দিতে পারবে না। এবং তারপর সেখান থেকে উনি চলে আসেন বোধগয়ার এই স্থানে, এই পাহাড়ে, মানে এই মহাকাল গুহায় বসে উনি দীর্ঘ 6 বছর তপস্যা করেন। সারাদিন মাত্র এক মুঠো খাবার খেতেন এবং কঠোর তপস্যার মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন টানা 6 বছর এই স্থানে বসে। এবং 6 বছর পরে উনি উপলব্ধি করেন যেমন অতিরিক্ত সুখ মানুষকে, অতিরিক্ত অর্থ মানুষকে শান্তি দিতে পারে না, তেমনি অতিরিক্ত কষ্ট বা অতিরিক্ত তপস্যাও মানুষকে শান্তি দিতে পারে না। সেই জন্য উনি বেছে নিয়েছিলেন মধ্যম মার্গ বা মিডল পাথ। এবং সে কারণেই এই বোধগয়ায় আসলে বোধগয়া ভ্রমণ এই স্থান থেকেই শুরু করা আবশ্যক। কারণ বুদ্ধের বোধিসত্ত্ব লাভ হয়েছিল, গৌতম বুদ্ধে উনি উপনীত হওয়ার পথ প্রথম এই জায়গা থেকেই শুরু করেছিলেন। এবং আমরা এখন দাঁড়িয়ে আছি সেই পবিত্র স্থানে, যার ডান দিকে রয়েছে সেই গুহা এবং বাঁ দিকে এই বিশাল জায়গায় বসে ধ্যানরত অবস্থায় অনেক মানুষ আজও পর্যন্ত বুদ্ধের নীতিতে শান্তি খোঁজার চেষ্টা করে চলেছেন। আমরা কিন্তু আর একদম গুহা পর্যন্ত গেলাম না, তার কারণ অনেকটা খাড়াই, আরও অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। আর যেহেতু অনেক কিছু দেখার আছে, কিন্তু এই জায়গাটি খুব সুন্দর। সকাল সকাল আসলে পুরো জায়গাটা ঘুরে দেখা যায় আর এখানে অনেকক্ষণ সময়ও কাটানো যায়। এবার আমরা চলে এসেছি বোধগয়া থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে অপূর্ব সুন্দর একটি স্থান এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুজাতা স্তূপে। সুজাতা স্তূপ কেন এখানে প্রতিষ্ঠা হলো, কে এই সুজাতা, সবটাই বলছি। তার আগে চলুন একবার স্তূপটাকে এক ঝলক দেখে নিই। এই হলো সেই সুজাতা স্তূপ, যেটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে অধীনস্থ করা হয়েছে 2003 সালে। সুজাতা ছিলেন এইখানে হেবালজাতি গ্রামের একেবারে সাধারণ মধ্যবিত্ত ঘরের একটি কন্যা এবং তিনি একসময় মানত করেছিলেন যে ওনার কোলে যদি সন্তান আসে তাহলে উনি গ্রাম দেবতাকে নৈবেদ্য উৎসর্গ করবেন। ঠিক সেই সময় যে জায়গা থেকে আমরা এলাম, গৌতম বুদ্ধের 6 বছরের দীর্ঘ তপস্যার ফলে মৃতপ্রায় অবস্থা, ওনার শরীর ভেঙে পড়েছে এবং ঠিক সেই সময় এই সুজাতা গৌতম বুদ্ধকে একদিন বৃক্ষ দেবতা ভেবে ওনাকে ক্ষীরের পায়েস দান করেন এবং সেই পায়েস খাবার পরেই গৌতম বুদ্ধের মধ্যে সেই আত্মোপলব্ধি হয় যে চরম সুখ যেমন শান্তির পথ নয়, চরম দুঃখ শান্তির পথ নয়, সেই মধ্য মার্গের পথকে বেছে নেওয়ার জন্য সুজাতা মানবতার ইতিহাসে এক দৃষ্টান্ত স্থাপন করেন এবং তার স্মৃতি স্মারক হিসাবে এই হেবালজাতি গ্রামে একটি ছোট স্মারক তৈরি করা হয়। পরবর্তীকালে খ্রিস্টীয় 4র্থ-5ম শতাব্দীতে কিছু বৌদ্ধ ভক্তরা এইখানে সুজাতাকে সম্মান জানানোর জন্য এই স্তূপটি নির্মাণ করেন। পরবর্তীকালে এটি কিন্তু মাটির নিচে চাপা পড়ে যায় এবং 1861-62 সালে লর্ড কানিংহাম খনন কার্যের ফলে এই স্তূপটি উদ্ধার করেন এবং তারপরে 2003 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ হয় এই সুজাতা স্তূপটি। সম্পূর্ণ এই চত্বরে ঢোকার জন্য কিন্তু কোনো টিকিট নেই। সমস্ত চত্বরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশে ঘেরা রয়েছে এবং ইট দ্বারা তৈরি এই সুজাতা স্তূপটি কিন্তু অতীত ইতিহাসের, অতীত ভারতের একটি মানবতা, সমৃদ্ধি এবং সংস্কৃতির
ভার বহন করে চলেছে এখনো পর্যন্ত। তাই বোধগয়ায় আসলে এই সুজাতা স্তূপ দর্শন করতে একেবারেই ভুলবেন না। তবে এটিও মনে রাখবেন, এটি কিন্তু মূল সুজাতা মন্দির নয়, মানে ঠিক যে স্থানে গৌতম বুদ্ধকে সুজাতা ক্ষীর দান করেছিলেন এটি কিন্তু সেই স্থান নয়। এই স্থানে সুজাতা দেবীর বাড়ি ছিল, সেই জায়গায় এই স্তূপ করে দেওয়া হয়েছে। কিন্তু আসল যে মন্দির বা যে স্থানে ক্ষীর দান করা হয়েছিল সেই মন্দিরটি কিন্তু আমরা এই স্তূপ দর্শনের পরেই দেখতে যাব। এবার আমরা চলে এসেছি এখানকার আরও একটি বিখ্যাত সুজাতা মন্দির বা মাতঙ্গ দেবী মন্দিরে। এই মাতঙ্গ দেবী মন্দির প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করলে সামনেই বাঁদিকে রয়েছে অনেকগুলো এরকম ছোট ছোট শিবলিঙ্গ, তার পিছনে এই একটা মন্দির যেটার নাম হচ্ছে ত্রিলোকনাথ মন্দির, তার পাশেই রয়েছে ভুবনেশ্বর মহাদেব মন্দির, এটাই হচ্ছে মূল মন্দির। আর ঠিক তার ওই পাশে আরেকটি মন্দির রয়েছে, ওদিকে যাচ্ছি। তার আগে এইখানে দেখুন একদম আমার সামনে কি রয়েছে, পিণ্ড বিসর্জন স্থল, এবং সামনে এই যে শিবলিঙ্গটি রয়েছে, এই রকম শিবলিঙ্গ কিন্তু আমরা সেই ভোপালে দেখেছিলাম। একদম শিবলিঙ্গের গায়ে শিবের মুখ আঁকা রয়েছে, মানে আঁকা ঠিক নয়, পাথরে খোদাই করা রয়েছে। এবং ঠিক তার পিছনে এখানে রয়েছে প্রাচীন মাতঙ্গেশ্বর মহাদেব মন্দির। এই পুরো স্থানটিতে কিন্তু মহাদেবের প্রচুর ছোট বড় শিবলিঙ্গ রয়েছে। এই মাতঙ্গেশ্বর মহাদেবের মন্দিরের ভিতরটা হচ্ছে এই রকম, সামনে একটা কালো পাথরের নন্দী ভগবান রয়েছে। অনেক প্রাচীন মন্দির, এটা দেখলেই এটা বোঝা যায়। আর এই যেটা বলছিলাম, এই ভুবনেশ্বর মহাদেবের মন্দিরের এই পাশে আরও একটি মন্দির রয়েছে, সংকটমোচন হনুমান মন্দির। এটি হলো সংকটমোচন হনুমানের মন্দির। এই হলো হনুমান মন্দিরের ভিতর। আর এইখানে একটা প্রাচীন মা মাতঙ্গী মন্দির। আর এই হলো সেই ঐতিহাসিক স্থান, সেই পবিত্রতম স্থান যেখানে তৈরি হয়েছিল ইতিহাস, যেখানে রচিত হয়েছিল মানবতা। এখানেই সুজাতা দেবী সিদ্ধার্থ গৌতমকে তার রুগ্নপ্রায় অবস্থা দেখে ক্ষীর দান করেছিলেন, এবং সেই ক্ষীরের মাধ্যমেই শক্তি লাভ করে উনি মধ্যম মার্গ অবলম্বন করে বোধিসত্ত্ব লাভ করেছিলেন মহাবোধি টেম্পলের কাছে, সেই বোধি বৃক্ষের নিচে। এবার আমরা এসেছি সুজাতা মন্দির থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে পৃথিবীর অন্যতম বৃহত্তম শায়িত বুদ্ধের মূর্তি দর্শন করতে। এই সিঁড়ি দিয়ে উঠে সেই বুদ্ধ মূর্তি দর্শন করব। চলুন ওপর দিকে যাওয়া যাক। আচ্ছা, একদম সামনাসামনি ওই বুদ্ধ মূর্তিটি দেখতে গেলে এই সিঁড়ি দিয়েই উঠতে হবে। চলে এলাম আমরা। অপূর্ব সুন্দর, 100 ফুট লম্বা এই হলো শায়িত বুদ্ধের মূর্তি। এবং এই বুদ্ধের মূর্তিটি সেই বার্তাই প্রদান করে যে মৃত্যু হলো চরম মুক্তি বা চূড়ান্ত মুক্তি। কারণ 80 বছর বয়সে কুশীনগরে যখন গৌতম বুদ্ধ তার পার্থিব জীবন ত্যাগ করেন, ঠিক সেই সময় উনি এরকমই পশ্চারে কিন্তু তার জীবন দান করেছিলেন। এবং মুখটার দিকে তাকিয়ে দেখুন কি গভীর প্রশান্তি, স্মিত হাসি, কতটা শান্তি এবং পবিত্রতা মিশে রয়েছে। এবং তার মাধ্যমে উনি এই বার্তাই পৃথিবীতে প্রদান করে গিয়েছিলেন যে মৃত্যুর চেয়ে বড় মুক্তি আর নেই, এটি হলো জীবনের চূড়ান্ত মুক্তির পথ। 80 বছরের জীবন, পার্থিব জীবন, কিন্তু হাজার হাজার বছরের জীবনদানের পাঠ দিয়ে গিয়েছিলেন উনি তার এই 80 বছরের জীবনের মধ্যে। এবং এখানে আসলে সেই এক গভীর পবিত্র অনুভূতি হয়। চারপাশে এরকম ছোট ছোট অনেক মূর্তি রয়েছে, ধ্যানরত অনেক সন্ন্যাসীর মূর্তি রয়েছে। বুদ্ধ বোধিসত্ত্ব লাভের পরে সারনাথে যেরকম আমরা দেখেছিলাম যে 5 শিষ্যকে তার প্রথম জীবন দর্শনকে দান করেছিলেন, এখানে সেটি মূর্তির মাধ্যমে প্রতিস্থাপিত করা হয়েছে। যে 100 ফুটের শায়িত বুদ্ধা দেখে আমরা চলে আসছি, নামার সময় নিচে কিন্তু
এই রকম একটি ছোট বুদ্ধের মন্দিরও রয়েছে, যেখানে অধিবৃক্ষের নিচে ধ্যানরত অবস্থায় গৌতম বুদ্ধের মূর্তি এবং আরও ছোট ছোট বেশ কয়েকটি বুদ্ধ মূর্তি রয়েছে। जिस क्षण आप सारी सहायता अस्वीकार कर देते हैं, आप मुक्त हो जाते हैं। আমরা এখন চলে এসেছি মহাবোধি টেম্পলের ভীষণ কাছে একটা দারুণ সুন্দর তিব্বতী মনেস্ট্রি এবং মেডিটেশন সেন্টার করমাপা মন্দিরে। এই করমাপা মন্দির কিন্তু একদম মহাবোধি টেম্পলের কাছেই অবস্থিত এবং বিশ্বের প্রথম পুনর্জন্মপ্রাপ্ত লামা করমাপার নামে এইখানে এই মনেস্ট্রিটি তৈরি করা হয়েছে। দারুণ সুন্দর পরিবেশ সেই মনেস্ট্রির মধ্যে। এখন বর্তমানে যিনি করমাপা উনি হলেন 17তম করমাপা উর্গেন ত্রিনলে দর্জে এবং এই মন্দিরটি তৈরি করা হয়েছে করমাপা লাইনেজের শিক্ষা এবং ধ্যান চর্চার কেন্দ্র হিসাবে। বোধগয়া যেহেতু বুদ্ধের বোধিলাভের স্থান, তাই করমাপা সম্প্রদায় এখানে স্থায়ীভাবে ধ্যান ও শিক্ষা কার্যক্রম চালায়। প্রত্যেক বছর কিন্তু এখানে বিশ্বের নানান দেশ থেকে ভিক্ষু এবং সাধকেরা আসেন। এটা কিন্তু শুধুমাত্র একটা মন্দির নয়, পূর্ণাঙ্গ মনেস্ট্রি এবং মেডিটেশন সেন্টার। তিব্বতী ঘরানাতে তৈরি এইখানে এই যে প্রেয়িং হুইলগুলো রয়েছে, যেগুলো দেখলেই একটু না ঘুরিয়ে দিলে ভাল লাগে না। মেডিটেশন হল রয়েছে এখানে, দারুণ পরিবেশ। বৌদ্ধ গয়াতে দাঁড়িয়ে হঠাৎ করে মনে হবে এক টুকরো থাইল্যান্ডে চলে এসেছি। আমার সামনে অনবদ্য সুন্দর একটা মন্দির, থাইল্যান্ডের সিলভার টেম্পলের আদলে তৈরি এইখানে বৌদ্ধ গয়ার সিলভার টেম্পল। কি অসাধারণ সুন্দর মন্দিরটি, শুধু একবার দেখুন। মানে হঠাৎ করে দেখলে মনে হবে সত্যি আমরা থাইল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আছি। পুরো রূপালী অলঙ্করণ, স্থায়ী স্থাপত্য আর ভেতরের এই সুন্দর সাদা বৌদ্ধ মূর্তি। এটা শুধু একটা মন্দির বললে খুব কম বলা হবে, এটা একটা বৌদ্ধ সংস্কৃতির যেন জীবন্ত প্রতিচ্ছবি। এত সুন্দর এই মন্দিরটা, কিন্তু আজকে বোধহয় 26শে জানুয়ারির জন্য বন্ধ রয়েছে, সেজন্য ভেতরে মানে গিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে অপূর্ব সুন্দর এই মন্দিরটা। এখানে নির্মাণ হয়েছে 1957 সালে এবং এটা নির্মাণ করেছেন কিন্তু থাইল্যান্ড সরকার এবং থাই বৌদ্ধ সংঘের উদ্যোগে। এইখানে বৌদ্ধ গয়াতে এই মন্দির নির্মাণ হয়েছে এবং এখানে শুধু থাইল্যান্ডে নয়, জাপানিজ, ভুটানিজ এরকম বিভিন্ন মন্দির রয়েছে। মহাবোধি টেম্পলের চত্বরেই প্রায় 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে এই মন্দিরগুলি রয়েছে। অবশ্যই এই মন্দিরগুলি আপনারা দর্শন করবেন, ভীষণ সুন্দর একটা অনুভূতি হবে। হ্যাঁ হ্যাঁ, থাই লোক यहाँ पर रुकते हैं। ठीक है। बाएं तरफ ये क्या है? ये क्या है? ঘড়িতে এখন সময় ঠিক 4:50। আমরা আবার চলে এসেছি আরও একটি তিব্বতী মন্দিরে। একটু আগে দেখলাম করমাপা মন্দির, আর এখন এসেছি এখানকার কর্মা মন্দিরে। এই কর্মা মন্দির এইখানে বৌদ্ধ ধর্মের কার্মা কাগিউ সম্প্রদায়েরই একটি মনেস্ট্রি। যে সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু হচ্ছেন করমাপা লামা, যার কথা আমি বলছিলাম। আর এই পুরো মন্দিরের আর্কিটেকচারটিও তিব্বতী আর্কিটেকচার স্টাইলে তৈরি, লাল সোনালি সাদা রঙের আধিক্য যেরকম থাকে। আর সামনে প্রবেশ পথে সুন্দর নকশা করা গেট রয়েছে, আর ভেতরে বিরাট বড় প্রার্থনা হল রয়েছে। এই যে সমস্ত মন্দিরগুলি আমরা দেখছি না, এই প্রত্যেকটি মন্দিরই কিন্তু প্রত্যেকদিন সকাল 6টা থেকে 11টা, আবার বিকেল 4টে থেকে 6টা এরকম টাইমে খোলা থাকে। কিন্তু এখন বোধহয় টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে, এখন দুপুর 12টা অবধি খোলা থাকে, আবার দুপুর 2টোর পর থেকে খুলে দেয়, ওই 5টা 5:30 পর্যন্ত খোলা থাকে শীতের সময়। ভিতরে ঢুকেছি, এই মন্দিরের ভিতরটা হচ্ছে এই রকম, ভীষণ শান্তি আর একদম ঠান্ডা পরিবেশ। যে মন্দির কর্মা মন্দিরটি আমরা দেখলাম, একেবারে সেই মন্দির লাগোয়াই রয়েছে দাইজোক্কু বুদ্ধিস্ট মন্দির। এটি আসলে একটি মেডিটেশন হল এবং এই মন্দিরে প্রবেশের রাস্তা হলো এটা। মন্দিরটি এত সুন্দর জায়গায় অবস্থিত, মন্দিরের ঠিক বাম পাশে রয়েছে সেই বিরাট 80 ফুটের বুদ্ধ মূর্তি এবং এখন না ঠিক তার পিছনে সূর্যটা অস্ত যাচ্ছে, এখান থেকে আপনাদের দেখাতে পারবো না, সামনে থেকে দেখা যাচ্ছিল। আর মন্দিরের মধ্যে প্রবেশ করতে গেলে এই সামনে এতগুলো সিঁড়ি রয়েছে, সামনে চত্বরটা এরকম, সিঁড়ি দিয়ে
হলের মধ্যে প্রবেশ করতে হবে। যেটা বলছিলাম, ওই মন্দিরের একেবারে পিছনেই রয়েছে সেই বিরাট বড় 80 ফুটের বুদ্ধ মূর্তি। এখন আমরা কিন্তু চলে এসেছি সেই বুদ্ধ মূর্তি দর্শন করতে। আমার সামনে রয়েছে ধ্যানরত অপূর্ব সুন্দর 80 ফুটের বিরাট একটি বুদ্ধের মূর্তি। বৌদ্ধগয়ায় অবস্থিত এই 80 ফুট উচ্চতার গৌতম বুদ্ধের মূর্তিটি বিশ্বের অন্যতম বৃহৎ বুদ্ধ মূর্তির মধ্যে একটি। লাল গ্রানাইট ও বেলে পাথরের ব্লক দিয়ে নির্মিত এই বিশাল ভাস্কর্যটি 1889 সালে সম্পূর্ণ হয়। জাপানের বৌদ্ধ সংস্থা দাই জোকার উদ্যোগে নির্মিত এই মূর্তিটি পদ্মাসনে ধ্যানমগ্ন বুদ্ধের প্রতীক। এই বোধগয়া যে আন্তর্জাতিকভাবে কতখানি গুরুত্বপূর্ণ তা কিন্তু এখানে আসলে প্রতি পদে বুঝতে পারবেন। এখন যেমন আমরা চলে এসেছি নিপ্পনজি জাপানিজ টেম্পলে। এটা কিন্তু সম্পূর্ণ জাপানি আর্কিটেকচার দ্বারা তৈরি হয়েছে এবং এখানে এই মন্দিরটির নির্মাণ কার্য সম্পন্ন হয় 1970 সালে। 1973 সালে ভারতবর্ষের প্রেসিডেন্ট দ্বারা এই মন্দিরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এইখানে একটা ঘণ্টাঘর রয়েছে আর ছোট ছোট অনেকগুলো স্তূপ রয়েছে, মানে বড় দুটো স্তূপ রয়েছে, মাঝখানে অনেকগুলো ছোট ছোট ব্ল্যাক স্টোনের স্তূপ রয়েছে। এখানে ছোট্ট একটা মাঠ রয়েছে, পার্ক মতন রয়েছে বাচ্চাদের। আর ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে মেইন যে মন্দিরটি, সেই মন্দিরটি। এই যে এই মন্দিরের মধ্যে বুদ্ধের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণিত হয়েছে এবং এর মধ্যে জাপানি শিল্পকর্ম, পেইন্টিং এই সমস্ত দেখা যায়। আমরা এসেছি একদম নিপ্পনজি যে জাপানিজ টেম্পলটা ঠিক তার পাশেই রয়্যাল ভুটান মনেস্ট্রির সামনে। যাক, ভালোই হয়েছে আপনাদেরকে এই ভুটান মন্দিরটিও দেখিয়ে ফেলতে পারলাম। ঠিক যেটা বলছিলাম যে আন্তর্জাতিক স্তরে এই বোধগয়ার কতটা ইম্পর্টেন্স, কতটা তাৎপর্য রয়েছে সেটা কিন্তু এখানে আসলে বোঝা যায়। প্রত্যেকটা দেশ থেকে আলাদা আলাদাভাবে এইখানে এরকম মন্দির, মনেস্ট্রি তৈরি করে দেওয়া হয়েছে এবং এই প্রতিটা দেশের সরকার কিন্তু এই জায়গাগুলিকে দেখাশোনা করেন এবং এই মনেস্ট্রির সাথে সেই দেশ থেকে আসা যে সমস্ত পর্যটক বা বৌদ্ধ ভক্তরা রয়েছেন তাদের জন্য থাকার ব্যবস্থাও করা রয়েছে। সামনের দরজাটা বন্ধ রয়েছে, ভেতরের গর্ভগৃহটা মানে মেইন যে মূর্তিটা সেটা দেখাতে পাচ্ছি না, কিন্তু মনেস্ট্রিটা সামনে থেকে এইরকম। এখন আমরা এসেছি বাংলাদেশি বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। মনেস্ট্রির সামনের যে দরজা দেখতে পাচ্ছি খোলা রয়েছে, সামনে দুটো হাতি রয়েছে দুদিকে, আর এই হচ্ছে মনেস্ট্রি চত্বর। ডান দিকে একটা ধ্যানরত বুদ্ধ পদ্মের উপরে উপবিষ্ট ধ্যানরত বুদ্ধ। দুটি মন্দির বন্ধ হয়ে গেলেও চাইনিজ টেম্পলে এসে দেখলাম এই মন্দিরটি খোলা রয়েছে। এত সুন্দর না, এক একটা মন্দির এক এক রকম এবং এক একটা দেশকে প্রতিনিধিত্ব করছে। এই জায়গায় ঘুরে বেড়াতে মানে এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে, এত পবিত্র লাগছে বলে বোঝানো যাবে না। এখন এই চাইনিজ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম, সামনে এইরকম সুন্দর একটি মূর্তি রয়েছে, বুদ্ধের মতো শিব, যতটুকু মনে হচ্ছে এটা শিব এবং তার মাথায় জটার ওপরে ধ্যানরত বুদ্ধ পদ্মের ওপরে বসে রয়েছে। এটা ইউনিক মূর্তি। এই মূর্তিটির নিশ্চয়ই কোনো তাৎপর্য রয়েছে। বোধগয়ার চাইনিজ মন্দিরের মূল গৃহের সামনে দাঁড়িয়ে আছি। সামনে আমার রয়েছে 3খানি ধ্যানরত বুদ্ধের মূর্তি, মানে একদম শহরের মাঝখানে রাস্তার পাশে অবস্থিত এরকম একটা মন্দিরে দাঁড়িয়ে যে এতটা শান্তি অনুভূত হতে পারে সেটা সত্যি এখানে না আসলে বোঝা যাবে না। মহাবোধি টেম্পলের একেবারে পাশে এখন চলে এসেছি শ্রীলঙ্কা মন্দিরে। মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া থেকে এই মন্দিরটিকে পরিচালনা করা হয়। এর ভেতরের পরিবেশটি অসম্ভব সুন্দর।
এখন ঘড়িতে সময় ঠিক 6:10। আমরা চলে এলাম আমাদের হোটেলে। আজকে সারাদিন ঘুরতে আমাদের টোটো ভাড়া পড়লো 800 টাকা। চাইলে এটাকে বার্গেনিং করতে আপনারা পারেন। আমরা অ্যাকচুয়ালি প্রথমে কথা বলেছিলাম 600 টাকায়, কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছে আর অনেকটা রাস্তায় আমরা কভার করেছি, সেই জন্য আমরা 800 টাকা দিলাম দাদাকে। ওনার নাম্বার দিয়ে দিলাম, চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর মেইন যে মহাবোধি মন্দির, আমরা সিদ্ধান্ত নিলাম যে কাল সকালে মন্দিরটি আপনাদেরকে দেখাবো এবং আমরা নিজেরাও দেখব। আর সন্ধেবেলা মানে রাত 9টা অবধি মন্দির খোলা রয়েছে, চাইলে আপনারা এখন মানে সন্ধেবেলা গিয়ে দেখে আসতে পারেন। তবে সকালবেলায় যে পরিষ্কার একটা সুন্দরভাবে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরতে পারবো, সেজন্যই আমরা এই সিদ্ধান্ত নিলাম। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7:30টায় নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভ্রমণ কাহিনী নিয়ে আপনাদের সকলের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।